গুড মর্নিং সবাইকে। হ্যালো, আমি উপমা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিদা বাড়িতে যে শান্তি আছে, এটা আমার নিজের বাড়িতেও সে শান্তি নেই। হ্যাঁ, আমার বাড়িতে এসি আছে, আমার রুমে এসি আছে, বাট আমার দিদা বাড়িতে নেই, এসি নেই, তবুও একটা শান্তি আছে। শান্তির ঘুম ঘুমাতে পারি দিদা বাড়িতে। না কেউ ডিস্টার্ব করার মতো কেউ আছে, না সকালবেলা কেউ ডেকে দেবে, মাও আমাকে খুব একটা ডাকে না। তো এই একটা শান্তি। এসি নেই কিন্তু শান্তিটা রয়েছে, শান্তিতে ঘুম আড্ডা সব কিছু করা যায়। এই জন্যই এটা দিদা বাড়ি। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করতে শুরু করে দিয়েছিলাম। আর এই জায়গাটা যেটা দেখছো রান্নাঘরের জানলা দিয়ে, এইটাও আমাদেরই জায়গা ছিল। দিদা বেঁচে থাকাকালীন এই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, বুলেটেরও খাবার কমপ্লিট, এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর আমের টক করেছিলাম, যেটা কিনা ম্যান্ডেটরি গরমকালে। তো রান্না করতে করতেই এক ফাঁকে এই মানে তপ্ত গরমের মধ্যে বেরিয়ে গেছিলাম টক দই আনতে, কারণ একটু টক দইয়ের ঘোলটা দরকার। তো দ্যাটস ওয়াই আমি দোকানে চলে গেছিলাম। আর এই ঘোল খেতে খেতে বুলেটেরও মনে হলো ও একটুখানি খেলা করবো, ওরও কষ্ট হচ্ছিল গরমে। কী করা যাবে, ওর একার না, সবারই গরম লাগছে, যারা বাইরে রয়েছে তাদের কী অবস্থা ভাবো। তো ওকে একটা বরফের চাই দিয়েছিলাম, ওই বরফের চাই নিয়েই ও খেলাধুলা করছিল, অ্যান্ড ও ওটা নিয়েই হ্যাপি ছিল। আর এদিকে আমার দইয়ের ঘোল রেডি। আর এই দইয়ের ঘোলটা বানাতে বানাতে আমার দিদার কথা খুব মনে পড়ছিল, কজ আমার দিদা দইয়ের ঘোলটা খেতে ভীষণ ভালোবাসতো। ইভেন যখন দিদা বেঁচে ছিলেন, দিদা নিজের হাতে বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। আর যখন আমরা একটু বড় হলাম তখন আমরা বানিয়ে দিদাকে খাওয়াতাম। তো এই ছোটোখাটো জিনিসগুলোই, মানে খুব একটা বড় না, বাট ছোটোখাটো জিনিসগুলোই মনের মধ্যে থেকে যায়। তো এটা খেতে খেতেও একটুখানি কথা মনে পড়ছিল। অ্যান্ড তারপরে স্নান টান করে একটু তাড়াতাড়ি আমরা লাঞ্চটা সেরে ফেলি, কারণ বিকেলে ছিল নাম কীর্তন। বেসিক্যালি 4th এপ্রিল আমার দিদার মৃত্যুবার্ষিকী ছিল, বাট সেই দিন আমি ট্রেনে ছিলাম, আমি কাশ্মীর থেকে ব্যাক করছিলাম, তো ওই জন্য সেরকম নাম কীর্তন দেওয়া হয়নি। তাই আমরা আজকে নাম কীর্তন দিয়েছি। অ্যান্ড ওই আয়োজন করতে করতেই একটা কুলফি আঙ্কেল যাচ্ছিলো কুলফি নিয়ে, তো তার থেকে মানে সে চলেই যাচ্ছিলো, তাকে ধরে বেঁধে আনার মতো অবস্থা। তো বুলেটই বা কেন বাদ যাবে, আমরা সবাই মিলে কুলফি খেলাম। অ্যান্ড তখনও সেই সেম জিনিস, যে হ্যাঁ দিদাও খুব ভালোবাসতো। দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে, দিদা নেই আমাদের মধ্যে। বাট দিদা নেই, কিন্তু দিদা তার প্রত্যেকটি জিনিস আমাদের মধ্যে শেয়ার করে দিয়ে গেছে। হ্যাঁ, তো এদিকে দিদি ভাই আর মা কথা বলছিল, কিছু জিনিসপত্র আনার বিষয় ছিল। এই গরমের মধ্যে কি করব কি পরবো ভাবতে মানে বুঝে উঠতে পারছিলাম না। তো আমি বাড়ির থেকে একটা নতুন কুর্তি এনেছিলাম, এই কুর্তিটা পরেছিলাম, আর এই প্লাজোটা পরেই আমি এসেছিলাম। এটা পরেই আমি নাম কীর্তনে বসে গেছি। মানে আমি তো গরমে না, আমি শুনতে বসে গেছিলাম। আমার যদি আগের ব্লগের মধ্যে তোমরা দেখো বা ব্লগগুলো দেখে থাকো, তো লাস্ট ইয়ার যারা কীর্তন করেছিলেন আমার দিদা বাড়িতে, তারাই এসেছিলেন। বেসিক্যালি তারা খুব সুন্দর নাম কীর্তন করেন, আর ভালো লাগে তাদের নাম কীর্তন। তো নাম কীর্তন শুনতে শুনতে কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। দিদা নাম কীর্তন শুনতেও ভীষণ ভালোবাসতেন, তো যার জন্য নাম কীর্তনটা আর কিছু করতে পারি, কিন্তু নাম কীর্তনটা দেওয়ার চেষ্টা করি। আর ইতিমধ্যেই তাদের চায়ের নেশা উঠে গেছিলো, তো ওই জন্য ওখানে সবাই মিলিয়ে, মানে শুধু তাদের বলবো না, আমাদের সবারই চায়ের নেশা উঠে গেছিলো। টোটাল 12 জনের চা বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে পার্সোনালি আমি নিজের চাটা একটু আলাদা করে নিয়েছি, কারণ আমার চাটা দরকার, কারণ এত গরমেও আমার চা দরকার, না হলে কাজবাজ করতে পারবো না। তো চা খেতে খেতে ডাক পড়ে গেল যে এই ঘরে আসতে হবে, কারণ চা বানিয়ে রেখে দিয়েছিলাম, আমি একবার অলরেডি নিয়ে গেছিলাম, তারা বললো যে না পরে খাবে। তো একটু রাগ হয়েছিল, সঙ্গে সঙ্গে করেছে, একটু খেলে কি হয়। তো যাই হোক, তাদের যখন ইচ্ছা হয়েছে তারা খেয়েছে। তো পরিবেশটা ভালোই লাগছিল, কোথাও একটা বিষাদ মনে, চুপচাপ বসেছিলাম, অনেক কথা মাথায় ঘুরছিল। তারপরে একটা গান হয়েছিল, যে গানের মধ্যে বলা হচ্ছিল যে আমরা জাস্ট, এটা আমাদের একটা শরীর, তাছাড়া আমাদের আত্মা কোথায় যাবে জানা নেই, এই মায়ার বাঁধন কাটিয়ে ছেড়ে যেতেই হবে। আলটিমেট ট্রুথ হচ্ছে আমাদের ডেথ, আর কিছুই না। জীবনের একদম পারফেক্ট সত্য হচ্ছে এই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করা, এইটাই যা। তো যাই হোক, এইগুলো অনেক কথা ওনারা আবার মানেগুলো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন।
শুনছিলাম, ভালোও লাগছিল, কোথাও একটা কষ্টও লাগছিল যখন দিদা চলে যাচ্ছিলো। সেই মুহূর্তে একমাত্র আমি দিদার সাথে ছিলাম, অ্যান্ড পুরো মুহূর্তটা আমার কাছে ভেসে উঠেছিল। তো হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলেও আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। ইভেন আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, কারণ মানে আমি যেহেতু ইমোশনাল হয়ে পড়ছিলাম, তো আমার মা সেটা দেখে হয়তো আরও দুর্বল হয়ে পড়তো, যার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে মা, মণি, অপর্ণা মামি সবাই প্রসাদ বিতরণে ব্যস্ত হয়ে পড়েছিল। মানে অনেকে এসেছিলেন, তারা সবাই চলে গেছেন, তো তাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয়েছিল। আর কেউ কেউ ছিলেন যারা এসে নিয়ে গেছেন। মোটামুটি সন্ধ্যাটা ভালোই কেটেছে। রাতের দিকে ভেবেছিলাম কিছুই খাবো না, কিন্তু শর্মিষ্ঠাদি বললো ভাতের নেশা উঠেছে। আমি বললাম আমারও ভাতের নেশা উঠেছে। সেই ভাত, মাখন আর আলু সেদ্ধ দিয়ে ব্লগটা শেষ করে